আমি বাজেটে লক্ষ্য করলাম প্রায় 41 লক্ষ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ডে কেয়ার, ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য ইকুইপমেন্ট আনার ট্যাক্স মওকুফ, স্টার্টআপে সাপোর্ট, মশলা দাম কমানো, চিকিৎসা খাত বিশেষ করে ক্যান্সার, হার্ট, চোখের ব্যাপার, ওষুধ শিল্পকে কমিয়ে আনা। আই ওয়াজ ওয়ান্ডারিং যে এই বাজেটটা যখন মাননীয় অর্থমন্ত্রী লিখেছেন, তার সাথে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডভাইস ছিল এবং যারা যারা ছিলেন তাদের মাইন্ডসেটটা কি ছিল। মাননীয় স্পিকার, আমি মাইন্ডসেটটা দেখতে পেয়েছি ফর দ্য পিপল, ওয়েলফেয়ার অফ দ্য স্টেট। আমি এই বাজেটের মধ্যে একটা মেসেজ দেখেছি, দ্যাট উই কেয়ার অ্যান্ড পিপল ম্যাটার। নাও দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ডিক্টেটর, একটা স্বৈরাচার, আর একটা জনগণের সঙ্গে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা স্টেট করেন, মানে এর উপরে তো সিভিলাইজেশন হয় না, তার সবচেয়ে বড় পিলার দুইটা ছিল, একটা ছিল জাস্টিস আর একটা ছিল হিউম্যানিটি। সেই হিউম্যানিটির মধ্যে রুল অফ ল ছিল। অবশ্যই আলহামদুলিল্লাহ অত বড় নেতা, পৃথিবীর সবচেয়ে বিশ্ব মহামানব উনি, ওনার মতো রুল অফ ল তার পৃথিবীর কোনো দেশে আসবে না, সেখানে অবশ্যই আমাদের ঘাটতি আছে। কিন্তু এই যে ইন্টেনশনটা, এই যে জাস্টিসের ইন্টেনশন, এতিমদের জন্য, মহিলাদের জন্য, ডিস্ট্রেসড মানুষের জন্য, ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষের জন্য, এই যে চিন্তাটা, ইনশাল্লাহ আল্লাহ জানি আমাদের এখানে এই বরকতটা নিয়ে আসে। আমি এটাই চিন্তা করি, আমি এটাকেই রেসপেক্ট করি। মানে স্পিকার, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার যখন এই গুড ইন্টেনশন থাকে, যেমন সেই সময় মদিনা স্টেট, তারপর 700 ইয়ার্স সারা পৃথিবী রুল করেছেন, এবং যেইভাবে মেরিটোক্রেসি উপরে চলে আসছে, সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় বড় সায়েন্টিস্ট আমাদের মুসলিম বিশ্ব থেকে আসছিল। এবার আমরা এই বাজেটে এরকম প্রভিশনও আমাদের রাখা উচিত, যাতে মেরিটোক্রেসি অটোমেটিক উপরে আসতে পারে। আজকে বাংলাদেশে একটা ছোট্ট এক্সাম্পল দেই, মেবি ট্রিভিয়াল, কিন্তু আজকে যারা ইয়াং জেনারেশন বা আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন, দেখবেন একটা নতুন ছেলে আসছে নাহিদ রানা নামে। এই ছেলেটা পৃথিবীর সবচেয়ে বলার, তাকে আমরা সেইখান থেকে নিয়ে আসতে পারছি বিকজ অফকোর্স আমাদের ওই সিস্টেমে একটা মেরিটোক্রেসি ছিল। আই এম শিওর বাংলাদেশের কোনায় কোনায় এরকম হাজার হাজার বিভিন্ন সেক্টরের নাহিদ রানা আছে, যাদেরকে আমাদের নিয়ে আসতে হবে। মানে স্পিকার, আরেকটা ব্যাপার, যেহেতু আমি মদিনা সনদে বা মদিনা স্টেটের কথা বলেছি, সেখান থেকে আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হলো আমাদের এত বড় একটা ইকোনমি। একবার জামাতের আমার অপোজিশনের একজন লিডার কারেক্টলি বলেছিলেন, আমি যদি উনি ভেঙে বলেননি, জাকাতের কথা। জাকাত ইজ দ্য পিলার অফ দ্য ইসলামিক ইকোনমি, এবং জাকাত ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট। জাকাত গিভস প্রোটেকশন। আমরা বাংলাদেশের জাকাতটা একটা হিডেন ইকোনমি, আমরা কেউ বলতে পারি না কত টাকা জাকাত দেয়া হয়। হ্যাঁ, সরকারের আছে জাকাত নেওয়ার একটা ওয়ে আছে, বাট সেটা খুব মিনিমাল। আমি মনে করি বাংলাদেশে মাননীয় স্পিকার একটা ডাটাবেস থাকা উচিত, প্রত্যেকটা নির্বাচনী আসনে কারা জাকাত নিতে পারে সেই নামগুলি একটা ডাটাবেসে রাখা উচিত, যাতে করে আমরা যেই জাকাত দিতে চাই, ইভেন কি প্রবাসীরাও যদি জাকাত দিতে চায়, তাহলে ওই ডেটাবেস অনুসারে তারা ওই জাকাতটা পৌঁছে দিতে পারে। সো বেশি হলে কত হবে, 50 লাখ 60 লাখ মানুষ আছে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে, যদি 20,000 করে আমরা ধরি। কিন্তু এতে কি হবে, উই মাস্ট প্রমোট দ্য জাকাত। যেমন আগেই বললাম, জাকাত আমাদের ইকোনমির অনেক বড় টিঙ্কার, এবং নিশ্চয়ই মানুষ জাকাত দেয়। জাকাতের বাদও দেখেন এত মসজিদ মাদ্রাসা যে হয়, নিশ্চয়ই মুসলমানরা দান করে, তাই তো হয়। মানুষ জাকাত দিতে চায় কিন্তু পারেন। আপনি নর্মাল ওয়েবসাইট দেখেন না মানুষ স্পিকার, হোয়াট ওয়েবসাইট সেলস? ইট ডাজন্ট সেল প্রোডাক্ট, ইট সেলস কনভিনিয়েন্স। আজকে যে এরকম ওয়েবসাইট আমাদের থাকে, যেখান থেকে বা অ্যাপ থাকে, যেখান থেকে তাদের কাছে কার্ড থাকে, তাদেরকে আইডেন্টিফাই করতে পারি, অনেক প্রবাসী মানুষ আছে। আমি সব মাননীয় প্রধানমন্ত্রী ইংল্যান্ডে ছিলেন, দেখবেন আমরা ইংল্যান্ডে আপনার টিভিতে দেখতাম 1 ঘন্টার মধ্যে বাংলা চ্যানেলে সিলেটে কোন একটা মসজিদে হাজার হাজার পাউন্ড তারা বের করে ফেলতো। ওয়াই? বিকজ অফ অ্যাক্সেসিবিলিটি। আমার মনে হয় যারা জাকাত প্রাপ্য তাদেরকে আমাদের এই সুযোগ করে দেওয়া উচিত, যাতে জাকাতটা আরো অনেক পপুলার হয়। অ্যাট দ্য সেম টাইম আমি প্রপোজ করব যে একটা জাকাত টেলিভিশন যাতে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, যাতে বাংলাদেশে যারা জাকাত নিতে পারে, যারা প্রাপ্য, তাদেরকে আমরা
জাকাত যারা দিতে পারে সেই জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে পারি। এখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অনেকে ইচ্ছা করলেও দিতে পারে না। জাকাতের সাথে আরেকটা কথা আমার একজন মাননীয় সংসদ সদস্য বলে গেলেন, রিবা বা সুদের কথা। এটাও আমাদের একজন বলে গিয়েছিলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য জামাতে ইসলামের, উনিও বলে গিয়েছিলেন। আমি কারেক্টলি বলি, আমি জানি এই কথা বললে হয়তো আমাকে অনেকে প্রোগ্রেসিভ মনে করবে না, এটা হতেই পারে, বিকজ আমরা এমন ভাবে কনভেনশনাল ব্যাংকিং বা শাইলক সিস্টেমে আমরা যেভাবে ঢুকে গিয়েছি, এটা আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। কিন্তু এটা সত্যি কথা যে পৃথিবীতে এখন ইসলামিক ব্যাংকিং ইজ দ্য ট্রেন্ড। আপনি ইংল্যান্ডে যান, এটা সত্যি কথা, আপনি ইংল্যান্ডে যান, আপনি আল রাজি ব্যাংক, মেই ব্যাংক, আহালি ব্যাংক, গেট হাউস, ইসলামিক ব্যাংক অফ মালয়েশিয়া, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়াতে ছিল সেখানেও আমি বিবিসি একটা নিউজ দেখেছি অ্যাবাউট ইসলামিক ইকোনমি অ্যান্ড ইসলামিক শিল্প। উই মাস্ট প্রমোট ইসলামিক ব্যাংকিং। এক ইসলামিক ব্যাংক ডাকাতি হয়ে গেছে এই কারণে, যেটা আমার এক ভাই বললেন ওখানে দাঁড়িয়ে, যে ইসলামিক ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে বিকজ ডাকাত খারাপ ছিল। That's it. But Islamic banking is the biggest solution. সারা পৃথিবী ইসলামিক ব্যাংকিং এর দিকে যাচ্ছে এবং সরকারের তরফ থেকে আমাদের এই ইসলামিক ব্যাংককে প্রমোট করা উচিত। বিকজ কেন? বিকজ আমরা ডিভাইন ব্লেসিং এ বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ইসলামিক ব্যাংকিং যত প্রমোটেড হবে বাংলাদেশে, ইসলামিক হবে, আল্লাহ তাআলার সেই রহমত, ডিভাইস ব্লেসিং আমাদের উপরে আসবে। এবং ইনশাআল্লাহ আমার এক ভাই বলেছিলেন বেশ কিছুদিন আগে, আমি নাম বলবো না, উনি বলেছিলেন যে আমরা সিঙ্গাপুর বা কোরিয়া বা সোল হতে হবে। আপনারা যদি সুইসাইড রেট দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে পৃথিবীর সেকেন্ড না থার্ড সুইসাইড রেট সবচেয়ে বেশি হলো কোরিয়াতে। সো আমরা ডেভেলপমেন্টের সাথে শান্তি চাই, আমরা ডেভেলপমেন্টের সাথে ডিভাইন ব্লেসিং চাই, আমরা ডেভেলপমেন্টের সাথে আল্লাহ তাআলার রহমত চাই, যাতে আমরা শান্তিতে থাকতে পারি বাংলাদেশে। যারা গুম খুনের বৈধতা উৎপাদন করেছে তাদের বিরুদ্ধে আমরা অন্তত বিএনপি থেকে স্ট্রিক্ট আমরা অ্যাকশন দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশোধ পরায়ণ হন নাই, আমরা সেটাকে ওয়েলকাম জানাই। মাননীয় স্পিকার, প্রতিশোধ পরায়ণ না হওয়া আর সুবিচার নিশ্চিত না করা দুইটা এক না। মাননীয় স্পিকার, আমরা ওয়েলকাম করি উনি প্রতিশোধ পরায়ণ হন নাই, ব্যক্তিগত রাগ ক্ষোভের ঊর্ধ্বে উনি উঠতে পেরেছেন, কিন্তু আমরা এটা ওনার কাছ থেকে শুনতে চাই, উনার দলের কাছ থেকে শুনতে চাই, গুম খুনের হত্যার উনি সুবিচার নিশ্চিত করবেন, উনি আইনের শাসন নিশ্চিত করবেন। এবং এতদিন ধরে যারা নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে এই ফেসিবাদের পক্ষে যারা বয়ান উৎপাদন করেছেন তাদের বিরুদ্ধে উনি সুবিচার নিশ্চিত করবেন। মাননীয় স্পিকার, আমাদের প্রতিহিংসার কথা বলছি না, প্রতিশোধ পরায়ণতার কথা বলছি না। মাননীয় স্পিকার, 28 লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে। 28-এর পরে কয়টা সংখ্যা হয় আমি আর্টস ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, আমার মাথায় আসে না 28-এর পরে কয়টা সংখ্যা হয়। 28-এর পরে না, 28-এর পরে 9টা না, এটাও হয় নাই। 28-এর পরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখন মাননীয় স্পিকার, যারা পাচার করেছে তারা সদর্পে এখন হচ্ছে মাননীয় স্পিকার গুলশান, বনানী, ধানমন্ডি, এই দেশে এখন বুক ফুলিয়ে চলাফেরা করে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢুকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনবির দেশে ঢুকার সাহস পায় নাই, কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র, এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি দমন কমিশন বসুন্ধরার বিরুদ্ধে মামলা করেছে, আমরা দেখেছি এই মামলার কি অগ্রগতি হয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা জানতে চাই আন্ডার টেবিল কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা। যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধাটা কোথায় সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার এই বসুন্ধরা গ্রুপ যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম খুন হত্যাকে যারা বৈধতা দিয়েছে তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, কিন্তু আমাদের দলে কিছু কিছু মানুষ বসুন্ধরার অ্যাডভাইজর হিসেবে কাজ করে, তাদের মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, যেই মিডিয়া তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশদ্রোহী হিসাবে ফ্রেমিং করেছে, সেই মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে আজকে বসুন্ধরা গ্রুপে আজকে এই সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকেই তারা সেখানে যুক্ত। মাননীয় স্পিকার, আমরা আবার দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে শঙ্কার মধ্যে ফেলে, রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি আবার শুরু হচ্ছে। মাননীয় স্পিকার, একজন
সরকার দলীয় একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় মিডিয়ার একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে মাননীয় স্পিকার। এটি খুবই দুঃখজনক। ওনাকে জেলে নেওয়া হয়েছে একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায়। এবং মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন দাবি করছি, কারণ আমরাও বলতে ভয় পাই, কারণ আমরা যদি সরকারের সমালোচনা করি, কোনো প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, আমার এলাকার বাজেট দিয়ে বন্ধ করে দিবে না সেটার কিন্তু নিশ্চয়তা নাই। কৃতা ঘৃতং পিবেত যাবৎ জীবন সুখেং কিবত, অর্থাৎ ঋণ করে প্রয়োজনে ঘি খাও তাইলেও সুখে থাকো, ঋণ করো ঘি খাও, পরের ধনে পুদ্দারি করো, ঋণ করে ঘি খেয়ে জমিদারি করো, তাও ঋণ করো। আমার কাছে মনে হচ্ছে মাননীয় স্পিকার, এই প্রবাদটিকে সরকারি দলের কিছু সদস্য খুব সিরিয়াসলি নিয়েছেন, নিয়ে ওনারা ঋণ করো ঘি খাও তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন, ঋণ করো ঋণ খেলাপি হও তাও নির্বাচন অংশগ্রহণ করো। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য, কারণ তারা জনগণের টাকা মেরে, যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণ খেলাপি হয়, এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। এই বাজেটকে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে। কোনো পক্ষ বলছে এটি ওভার অ্যাম্বিশিয়াস, কেউ বলছে এটা বাস্তবায়ন অযোগ্য, কেউ বলছে সাহসী। এই বিশেষণের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের জায়গা থেকে কিছু প্রশ্ন করতে চাই। আমরা এটা জানি যে এই বাজেটটি যখন করা হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে, সংকটকালীন সময়ে এই বাজেটটি করা হয়েছে। এই সব দিক বিবেচনায় অর্থমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই বাজেটের কিছু অসঙ্গতি নিয়ে, এবং জনগণ সেটা সিদ্ধান্ত নিবে যে এই বাজেটটিকে আসলে জনগণের জন্য নিষ্পেষণের হাতিয়ার হিসেবে বিবেচিত হবে নাকি উন্নয়নের অগ্রগতির একটি সোপান হিসেবে বিবেচিত হবে। প্রথম যে অসঙ্গতিটি সেটি হচ্ছে রাজস্ব নিয়ে। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের গত বছরের রাজস্বটি দেখি, লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা। সেই জায়গায় 11 মাসে অর্জিত হয়েছে 4,60,000 কোটি টাকার মতো। হাতে আছে আর 1 মাস, ধরে নিচ্ছে 48,000 কোটি টাকা সেখান থেকে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তার মানে আমাদের অর্জিত হচ্ছে 4 লক্ষ কোটি টাকা, 3,60,000 কোটি টাকা প্লাস 40,000 কোটি টাকা, অর্থাৎ হচ্ছে 4 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 74% লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে। পৃথিবীর সব দেশে তাবৎ অর্থনৈতিক ব্যবস্থায় বাজেটের যে রাজস্বের যে প্রবৃদ্ধি থাকে সেটি 10 থেকে 12% একটা আইডিয়াল একটা ফিগার। সেই জায়গা থেকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সারা দেশে বা বিগত রাজস্ব কালেকশনের যদি আমরা হিস্ট্রিটা দেখি, 10 থেকে 12%-এর জায়গায় সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা 75% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে রাজস্বের যে মাত্রাটি নির্ধারণ করা হয়েছে এবং এনবিআর এর যে সক্ষমতা রয়েছে সেটি বিবেচনায় এই বাজেটটির লক্ষ্যমাত্রা রাজস্বের ক্ষেত্রে কতটা অর্জিত হবে সেটি আসলে আমরা সন্দেহ প্রকাশ করছি।